কিশোর সুভাষের মনকে ভেতর থেকে ছুঁয়ে যায়। তার দেশের মানুষদের উপর ব্রিটিশদের ঘৃণা ও অত্যাচার দেখে তার হৃদয় মোচড় দিয়ে ওঠে। একদিন কলেজের ইংরেজ প্রফেসর অটন সুভাষের সহপাঠীদের "ইউ ডার্টি নিগার্স" বলে অপমান করে। নিজেকে আর সামলাতে পারলেন না বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েন সাহেবের উপর। মেরে অটনের দাঁত মুখ ভেঙে দিয়ে তাকে তার জাত চিনিয়ে দেন তিনি। কিন্তু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হতে হয় বলে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স নিয়ে স্নাতক হন। এরপর প্রিন্স অফ ওয়েলসের ভারত ভ্রমণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলবন্দিও হন। চিন্তিত হয়ে পড়েন, এত ভালো একটা মেধা এমনিভাবে নষ্ট হয়ে যাবে। জোর করে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিতে। খুব ভালোভাবে পাশ করার পরেও তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করেন। ব্রিটিশদের গোলামি নয়, বরং তাদের ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করাই আমার জীবনের লক্ষ্য। দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং খুব তাড়াতাড়ি প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যুব শাখার সভাপতি ও পরে পার্টির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। পার্টির অধিকাংশ সদস্যের সুভাষ অন্তপ্রাণ। সুভাষ বসু হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। মহাত্মা গান্ধীর প্রতি অগাধ শ্রদ্ধা থাকা সত্ত্বেও ব্রিটিশদের প্রতি গান্ধীজির সবসময় নরমপন্থী মনোভাব মেনে নিতে পারেন না নেতাজি। মারের বদলে দিতে হবে পাল্টা মার। তিনি তার হাজার হাজার অনুগামীদের নিয়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পার্টি তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে চরমপন্থী বিপ্লব শুরু করেন। নড়ে যায় ব্রিটিশ সরকার। নেতাজিকে ধরে জেল বন্দী করা হয়। সুভাষও শুরু করেন আমরণ অনশন। চিন্তিত হয়ে পড়ে ইংরেজরা। জীবন্ত সুভাষের থেকে মৃত সুভাষ যে আরো ভয়ঙ্কর। ভয় পেয়ে তাকে জেল থেকে ছেড়ে দিয়ে ঘর বন্দী করা হয়। কিন্তু কড়া পাহারা থাকা সত্ত্বেও সবার চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে অন্তর্ধান করেন তিনি। কেউ কিছু টের পাবার আগে কাবুলের দুর্গম পথ ধরে পৌঁছে যান জার্মানি, শত্রুদের সাথে হাত মেলাতে। ভারতকে স্বাধীন করতে শয়তানের সঙ্গেও সন্ধি করতে প্রস্তুত ছিলেন তিনি। বিদেশে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে তৈরি করেন আজাদ হিন্দ ফৌজ। রেডিওর মাধ্যমে নিয়মিত ভারতবাসীদের আশ্বাস দিতে থাকেন, আমি সুভাষ বলছি, জাতির ব্রত এখন উদযাপন হয়নি, আমরা এখনো পরাধীন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার পথে আমরা অনেক দূরে গিয়েছি। কিন্তু তথাপি দুঃখের সঙ্গে এবং লজ্জার সঙ্গে স্বীকার করতেই হবে যে এখনো ভারতবর্ষে পূর্ণ স্বরাজ স্থাপিত হয় নাই। জার্মানি ও জাপানের সাহায্য নিয়ে শত্রুদের প্রবল আক্রমণকে উপেক্ষা করে কখনো সাবমেরিন, কখনো ছোট ডিঙি নৌকায় প্রায় অর্ধেক পৃথিবী জলপথে অতিক্রম করে পৌঁছে যান টোকিওতে। সেখানে তাকে বরণ করে নেন জাপান সরকার ও রাসবিহারী বোস। দক্ষিণ পূর্ব এশিয়ার 40,000 ভারতীয় সেনার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ভার তুলে দেওয়া হয় তাঁর হাতে। নেতাজি আহ্বান জানান, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 21শে অক্টোবর 1943 ইংরেজ শাসন মুক্ত স্বতন্ত্র ভারতীয় সরকার আজাদ হিন্দ গভর্নমেন্টের স্থাপনা করেন তিনি। আজাদ হিন্দ সরকারের ছিল নিজস্ব ব্যাংক, টাকা ও ডাক টিকিট। ব্রিটিশদের আক্রমণ করতে তৈরি হয় সুভাষ, আজাদ ও গান্ধী ব্রিগেড। নারীদের সমমর্যাদা দিয়ে তৈরি হয় ঝাঁসি ব্রিগেড। প্রথম নিশানা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আজাদ হিন্দ ফৌজের মারে পালাবার পথ পায় না ইংরেজ। ব্রিটিশ শাসন থেকে স্বাধীন করে দ্বীপ দুটির নতুন নাম হয় স্বরাজ।